মুহূর্তে দরকার বিচার আর সংস্কার, বিচার আর সংস্কার এই মুহূর্তে দরকার। মার্চ ফর ইউনিটিতে বিপ্লবীদের মিলন মেলা। 15ই জানুয়ারির মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের দাবি। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার ঘোষণা অভ্যুত্থানকারী শিক্ষার্থীদের। গোপালগঞ্জে এখনো কিভাবে আমাদের এই অভ্যুত্থানের যোদ্ধাদের উপরে হামলা হয়, তাদেরকে আইনের আওতায় বিচার করতে হবে। যদি আমরা আমাদের ন্যায্যতার ভিত্তি, আমাদের রক্তের কথাগুলো লিখিতভাবে সেগুলো জাতির সামনে না পাই, গণঅভ্যুত্থানের বাঘের বাচ্চা এবং বাঘিনীরা সেই প্রক্লেমেশন মেনে নিবে না। জানুয়ারির 15 তারিখের মধ্যে তাদেরকে প্রক্লেমেশন ঘোষণা করতে হবে। গত 16 বছর ধরে আওয়ামী লীগ যে নির্যাতন, নিপীড়ন, অত্যাচার, গুম করেছে, সেগুলোর বিচার করতে হবে। যারা এই ফ্যাসিবাদী এবং সন্ত্রাসের রাষ্ট্র কায়েম করেছে, তাদের বিপক্ষে আমাদের এই লড়াই, আমাদের এই সংগ্রাম আমাদের জারি থাকবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ে সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। রঙিন আলোর ঝলকানিতে খ্রিস্টীয় বর্ষবরণ, দেশে দেশে বর্ণিল আয়োজন। সূর্যাস্তের মধ্য দিয়ে ঘটনাবহুল 2024কে বিদায়। ঢাকায় আতশবাজি পটকায় নিষেধাজ্ঞা। নাশকতা নয়, দুর্ঘটনা থেকে সচিবালয়ে আগুন। সূত্রপাত বৈদ্যুতিক তারের লুজ কালেকশন থেকে। প্রধান উপদেষ্টার কাছে প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা কমিটির। সীমান্ত রক্ষায় পিছপা হবে না ঢাকা। ভারতের হুঙ্কারের পাল্টা জবাব দিতে প্রস্তুত বাংলাদেশ, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বৈদেশিক সম্পর্ক নিয়ে সজাগ অন্তর্বর্তী সরকার। পদ্মা সেতুর পরামর্শক নিয়োগে দুর্নীতির অভিযোগ। সাবেক সচিব মোশাররফ সহ 7 জনের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক। ডায়মন্ড ওয়ার্ল্ড মালিক দিলীপের অনিয়মের তদন্ত শুরু। এবং বেশি দামে ইন্টারনেট বিক্রি করে ফুলে ফেঁপে উঠেছে মোবাইল অপারেটররা। বাড়ছে না সরকারের আয়, বললেন বিটিআরসি চেয়ারম্যান। ব্যবসা বান্ধব নীতি চায় কোম্পানিগুলো। মার্চ ফর ইউনিটিতে কেন্দ্রীয় শহীদ মিনারে বিপ্লবীদের মিলন মেলা। আগামী 15ই জানুয়ারির মধ্যে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশের সময়সীমা বেঁধে দিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। তাদের দাবি, আগামী নির্বাচন হতে হবে গণপরিষদ নির্বাচন, যেখানে নতুন সংবিধান পাশ করতে হবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন ছাত্র জনতা। এই মুহূর্তে দরকার বিচার আর সংস্কার। জুলাইয়ের প্রেরণা দিতে হবে ঘোষণা। জ্বালাময়ী স্লোগানে মুখর হয়ে ওঠে কেন্দ্রীয় শহীদ মিনার। প্রোক্লেমেশন ফর জুলাই রেভলিউশন প্রকাশের কর্মসূচি এদিন বাতিল হলেও মার্চ ফর ইউনিটিতে হাজার হাজার মানুষের উপস্থিতিতে অবধারিত হয়ে গেল জুলাই বিপ্লবের ঘোষণাপত্র। কুড়িগ্রাম, রংপুর, সিলেট, রাজশাহী, কুষ্টিয়া সহ দেশের আনাচে কানাচে থেকে ছাত্র জনতা জড়ো হয় সম্মেলন স্থলে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে সকাল থেকে এই মানুষ অবস্থান নেয় কেন্দ্রীয় শহীদ মিনারে। মঙ্গলবার বিকাল 4টায় অনুষ্ঠান শুরু হওয়ার পর বক্তব্য দেন শহীদ পরিবার, আহত বিপ্লবী, প্রবাসী আন্দোলনকারী ও সমন্বয়করা। যারা যুদ্ধে অংশগ্রহণ করেছে তারা সহ যারা আহত হয়েছে সবাইকে আমি একটি দাবি জানাবো, বিপ্লবী যোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য। পর্যায়ক্রমে বক্তব্য দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। 15 জানুয়ারির মধ্যে জুলাইয়ের ঘোষণাপত্র প্রকাশের সময় বেঁধে দেন তারা। বাংলাদেশের আগামী নির্বাচন হবে গণপরিষদ নির্বাচন, যেখানে নতুন সংবিধান পাশ করার দাবি তোলেন তারা। জানুয়ারির 15 তারিখের মধ্যে তাদেরকে প্রক্লেমেশন ঘোষণা করতে হবে। ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনকারীদের নিরাপত্তা যদি না দিতে পারেন, তাহলে ওই চেয়ারে কোন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বসে থাকার কোনো অধিকার নেই। নতুন সংবিধান নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেই হবে। বাংলাদেশের আগামী নির্বাচন হবে গণপরিষদ নির্বাচন। ফ্যাসিবাদীদের বিচার নিশ্চিতের দাবি তুলে ধরেন নেতারা।
বাংলাদেশে যতদিন থাকবে ততদিন পর্যন্ত আওয়ামী লীগের কোনো পুনর্বাসন হতে দিবে না। এই বাঘের বাচ্চারা বাংলাদেশে যতদিন থাকবে ততদিন আমরা বিচার এবং সংস্কার প্রক্রিয়া শেষ করে ছাড়বো ইনশাআল্লাহ। আমাদের একমাত্র শত্রু এই আওয়ামী লীগ। আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের ফেসিবারিক প্রতিবাদী যতগুলো রাজনৈতিক শক্তি আছে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। এই মুহূর্তে সরকার সংস্কার, এই মুহূর্তে সরকার বিচার আর সংস্কার। 2025 সালের মধ্যেই শেখ হাসিনার বিচার দেখতে চায় ছাত্র জনতার প্রতিনিধিরা। আওয়ামী লীগের বিচারের আগে কোনো নির্বাচন তারা মেনে নেবে না বলেও জানানো হয় মার্চ ফর ইউনিটি কর্মসূচি থেকে। তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ, ঢাকা। রাজনৈতিক দলগুলোকে ক্ষুদ্র স্বার্থ ভুলে দেশকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধ হওয়ার ছাত্র জনতার আহ্বান নিয়ে রিপোর্টটি দেখে নেব। শেখ হাসিনা সরকারের পতনে এক দফার হুঙ্কার এসেছিল এই শহীদ মিনার থেকেই। বিপ্লবের বছর 24-এর শেষ দিনে সেই পাদদেশেই বিপ্লবীদের গর্জন, মুহুর্মুহু স্লোগানে প্রকম্পিত শহীদ মিনার প্রাঙ্গণ। জুলাই অভ্যুত্থানে স্বৈরশাসকের চোখে চোখ রেখে কথা বলা অকুতভয়ে সেনানীদের হাত ধরে এসেছে নতুন বাংলাদেশ। লাল সবুজের পতাকা আর কাঙ্ক্ষিত বাংলাদেশের প্লাকার্ড নিয়ে সকাল থেকে শহীদ মিনারে এসে জড়ো হন দেশের বিভিন্ন প্রান্তের মানুষ। শুধু ক্ষমতার পালাবদল নয়, পুরো কাঠামোর আমূল পরিবর্তন নিয়ে সত্যিকারের নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় তাদের। এই সমাবেশের মাধ্যমে ঐক্যবদ্ধ আরও দৃঢ় হবে, বাংলার 18 কোটি মানুষ ঐক্যবদ্ধ হবে। শারীরিক সীমাবদ্ধতাকে উপেক্ষা করে তারুণ্যের মিছিলে অংশগ্রহণ করেন আহত এবং আন্দোলনে নিহতদের পরিবার। দ্রুত সময়ের মধ্যে গণহত্যাকারীদের বিচারের দাবি উচ্চারিত হয় তাদের কণ্ঠে। ৭১ যেরকম আমাদের অস্তিত্বের স্বীকৃতি দিয়েছে, যেমন 24কেও আমাদেরকে অস্তিত্বের স্বীকৃতি দিতে হবে, কারণ 71-এ আমরা স্বাধীন হয়েছি এবং 24-এ আমাদের অস্তিত্ব রক্ষা হয়েছে। অতএব এটা 24-এর গণ অভ্যুত্থানকে স্বীকৃতি দিতে ঘোষণাপত্র না আসায় বিক্ষুব্ধ অনেকেই। সব অংশীজনদের ঐক্যে কাঙ্ক্ষিত ঘোষণাপত্র বাস্তবায়ন হবে প্রত্যাশা তাদের। শুধু শিক্ষার্থী নয়, জুলাই আগস্টে রাজপথে থাকা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ঐক্যবদ্ধ অবস্থানে লোকে লোকারণ্য হয়ে ওঠে আশপাশের এলাকাও। সবার চাওয়া ঐক্যবদ্ধ বাংলাদেশ। 3 আগস্টে শহীদ মিনার থেকে ঘোষিত হয়েছিল এক দফা অস্তিত্ব রক্ষার গণ অভ্যুত্থানের বছর। 24-এর শেষ দিনে বিপ্লবীদের শপথ বৈষম্য এবং স্বৈরতন্ত্রের কবর রচনা করার এবং তা বাস্তবায়নে অতন্ত্র প্রহরীর ভূমিকায় থাকবেন এই তরুণ যুবারা। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, নাশকতা নয়, দুর্ঘটনা থেকেই সচিবালয়ে অগ্নিকাণ্ড। বৈদ্যুতিক তারের লুজ কানেকশন থেকে সূত্রপাত বলে জানিয়েছে তদন্ত কমিটি। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছে তদন্তকারী দল। প্রতিনিধি দলটি প্রধান উপদেষ্টার কাছে তদন্তের প্রাথমিক প্রতিবেদন জমা দেয়। ইন্টেরিয়র ডিজাইনের মালামাল থাকায় আগুন দ্রুত ছড়িয়েছে জানিয়ে প্রতিনিধি দলটি জানায়, সচিবালয়ে অগ্নি নিয়ন্ত্রণ ব্যবস্থার ঘাটতি ছিল। আগুনের সূত্রপাতটা সময়টা 1:32 থেকে 1:39 মিনিট। আগুনের সূত্রপাতটা একটা নির্দিষ্ট সময়ে নয়, 7 মিনিট ধরে আস্তে আস্তে স্পার্কের মাধ্যমে যে এই জায়গাটা আগুন লাগে সেই জায়গাটা আস্তে আস্তে হটেড হয়েছে, গরম হয়েছে। প্রথম দিকে সেখান থেকে মেল্টেড ম্যাটেরিয়াল ঘষে ঘষে পড়েছে। তারপরে এটা এক সময়ে ইগনিশন টেম্পারেচারে গিয়েছে, তারপরে আগুন ধরেছে। আগুন ধরার সাথে সাথে ধোঁয়া হয়েছে এবং সেখানে আগুনের ফ্লেম তৈরি হয়েছে। ফ্লেমটা ভার্টিক্যালি উপর দিকে উঠে গেছে আর ধোঁয়াটা সচিবালয়ের বিল্ডিংয়ের একটা টানেলের এফেক্টের কারণে পশ্চিম দিক দিয়ে পূর্ব দিকে বেরিয়ে গেছে, যেটা আপাত দৃষ্টিতে মনে হয়েছে জিনিসটা 2 জায়গায়। আর এই ভবনটিতে অ্যালার্ম ডিটেক্টর সিস্টেম, কন্ট্রোল প্যানেল এবং অটো স্প্রিংলারের ঘাটতি ছিল না এবং ফ্লোরে যে হোস পাইপ সিস্টেম ছিল সেগুলি কোনো কাজ করেছে, আবার অনেকগুলি নজেল বেরিয়ে ছিল। ফলে আমাদেরকে আমাদের নিজস্ব যে হোস ফায়ার বা ডেলিভারি ফায়ার সিস্টেমের মধ্যে ফায়ার কন্ট্রোল করা সেটা করতে হয়েছে এবং সেটাতে একটু সময় লেগেছে। সন্ধ্যার সময় আরও থাকছে।
টেকনাফে এবার 2 সিএনজি অটোরিকশা চালক সহ 8 জনকে অপহরণ। স্বজনদের উৎকণ্ঠা, মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন আগের অপহৃত 18 শ্রমিক। সীমান্ত রক্ষায় পিছপা হবে না ঢাকা। ভারতের হুঙ্কারের পাল্টা জবাব দিতে বাংলাদেশ প্রস্তুত বলে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি আরও বলেন, বিজিবির নিয়ন্ত্রণে আছে মিয়ানমার সীমান্ত। চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবির 102তম ব্যাচ রিক্রুট মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে একথা বলেন তিনি। আওয়ামী সরকারের পতনের পর থেকে বাংলাদেশের সঙ্গে সম্পর্কে সুর পাল্টেছে ভারত। পণ্য আমদানি, রফতানি, পর্যটন ও চিকিৎসা সেবা সহ নানা বিষয়ে আলোচনায় আসছে এই দুই প্রতিবেশী দেশের সম্পর্ক। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপকে কৌশলগতভাবে সামলানোর কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবির 102তম ব্যাচ রিক্রুট মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতের হুঙ্কারের জবাবে বাংলাদেশের প্রতি হুঙ্কার দিতে প্রস্তুত। বিজিবিকে অর্ডার করা হয়েছে তারা যেন কোনো সময় কোনো অবস্থায় পিঠ না দেখায়, বুকটা পিছনে দেখায়। কি হুঙ্কার দিচ্ছে এবং কি হুঙ্কার, তারাও কিন্তু কোনো যারা যে ধরনের হুঙ্কার দিচ্ছে আমরাও কিন্তু এর চেয়ে বেশি প্রতিউত্তর দিচ্ছি। পাশাপাশি মিয়ানমার সীমান্ত সম্পূর্ণভাবে বিজিবির নিয়ন্ত্রণে আছে বলে দাবি করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, সীমান্তে শান্তি রক্ষা ও সেন্ট মার্টিনের নিরাপদ যাতায়াতে মিয়ানমার সরকার ও আরাকান আর্মি উভয়ের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে বাংলাদেশ সরকার। আমাদের দোনো জনের সাথে কিন্তু যোগাযোগ রাখতে হচ্ছে, আরাকান আর্মির সাথে যোগাযোগ রাখতে হচ্ছে এবং মিয়ানমারের সরকারের সাথেও কিন্তু আমাদের যোগাযোগ রাখতে হচ্ছে। বর্ডার সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে আছে, বাংলাদেশে কোনো শঙ্কার কোনো কারণ নেই। এর আগে কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে নবীন সৈনিকদের উপদেষ্টা আহ্বান জানান, কোনো অবস্থাতেই দেশের 1 ইঞ্চি মাটিও বিসর্জন দেওয়া যাবে না। পরে নবীন সৈনিকদের শপথবাক্য পাঠ শেষে সেরা 4 জন নবীন সৈনিককে পুরস্কার প্রদান করেন উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। কুচকাওয়াজের মাধ্যমে সীমান্ত রক্ষায় আত্মনিয়োগ করলেন এই নবীন সৈনিকেরা। বহির্বিশ্বের হাত থেকে আগলে রাখতে দেশ পেল একদল নির্ভীক যোদ্ধা, যারা শপথ নিলেন সততা, সাহস ও শৃঙ্খলার সাথে সীমান্তের অতন্ত্র প্রহরী হিসেবে দায়িত্ব পালনের। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, চট্টগ্রাম। ভারতের সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত মনমোহন সিং ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট সদ্য প্রয়াত জিমি কার্টারের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সকালে ঢাকার বারিধারায় মার্কিন দূতাবাসে যান ডক্টর মোহাম্মদ ইউনুস। সেখানে তাকে স্বাগত জানান মার্কিন দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্স মেগান বোল্ডেন। সেখানে রাখা শোক বইতে স্বাক্ষর করেন ডক্টর ইউনুস। এ সময় জিমি কার্টারের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। বলেন, কার্টার ছিলেন মানবাধিকার, গণতন্ত্র এবং শান্তির অগ্রদূত। একই দিন প্রধান উপদেষ্টা সদ্য প্রয়াত ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এদিন সকালে বারিধারায় ভারতীয় হাই কমিশনে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। সেখানে রাখা শোক বইতে স্বাক্ষর করেন এবং মনমোহন সিংয়ের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা। 31st নাইটে আতশবাজির বিকট শব্দে রোগী সহ সাধারণ মানুষকে কষ্ট না দেওয়ার আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার। নির্দেশনা অমান্য করলে জেল জরিমানা করা হবে। অনুমতি ছাড়া উন্মুক্ত স্থানে করা যাবে না সভা সমাবেশ, নাচ, গান ও শোভাযাত্রা। 31st নাইট ও খ্রিস্টীয় নতুন বছর বরণে রাজধানী সহ সারা দেশেই আতশবাজি পোড়ানো হয়, ওড়ানো হয় ফানুসও। এতে আগুন লাগা সহ ঘটে নানা দুর্ঘটনা। এছাড়াও পটকা ফাটানোর ধুম পড়ে। এতে করে উচ্চ শব্দে সমস্যা হয় অসুস্থ ব্যক্তি সহ শিশু ও বয়স্কদের। আতশবাজি ও পটকার বিরুদ্ধে এ বার্তায় কঠোর অবস্থানে সরকার। সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে নিরাপত্তা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রথমে এসবের ক্ষতিকর দিক তুলে ধরেন পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব। জানান, রাজধানীতে পর্যাপ্ত সংখ্যক ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হয়েছে। পুলিশকে সঙ্গে নিয়ে হবে আতশবাজি ও পটকার মতো শব্দ দূষণের বিরুদ্ধে অভিযান। শব্দ দূষণজনিত কারণে যে রোগের সৃষ্টি হয়, মৃত্যু, এই সংখ্যাটাও কিন্তু খুব আতঙ্কজনক। প্রতি বছর প্রায়
আনুমানিক 12 থেকে 15,000 লোকের মৃত্যু ঘটছে। এভাবে দণ্ডের ক্ষেত্রে আমাদের যেতেই হবে যদি আমাদের আহ্বানে কেউ সাড়া না দেয়। 1 মাসের জেল, 5,000 টাকা জরিমানা বা দুটোই করা যেতে পারে। ডিএমপি জানায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রাত 8টার পর থেকে বহিরাগত প্রবেশে থাকবে নিষেধাজ্ঞা। নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে করা হবে তল্লাশি। এছাড়া যত্রতত্র আতশবাজি এবারও নিষিদ্ধ করা হয়েছে। আগামী বছর থেকে নির্দিষ্ট স্থানে আতশবাজির অনুমতি দেওয়ার পরিকল্পনার কথা জানান কমিশনার। সেরকম কোনো থ্রেট নেই। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ট্রাফিক ব্যবস্থাপনা এবং নিরাপত্তাজনিত ব্যাপক ব্যবস্থা নিয়েছে সারাদিন এবং সারা রাত। বাড়ির সাথে সাথে এই কাজটি হয় না, ওটি একটা নির্দিষ্ট স্থানে হয়। এবছরই আমরা এরকম একটি ডিজাইন করব যে আপনারা অমুক জায়গায় যেয়ে এই কাজটি করে ফুর্তি করেন, কিন্তু এই বছর আমরা পারি নাই। হোপফুলি আগামী বছর আমরা এই কাজটি করব। এছাড়াও হাতিরঝিলে সন্ধ্যার পর করা যাবে না জমায়েত বা অনুষ্ঠান, তবে আবাসিক হোটেলে সীমিত পরিসরে অনুষ্ঠান করা যাবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। 31st নাইট উদযাপন ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। গুরুত্বপূর্ণ এলাকা ও মোড়ে মোড়ে বসেছে চেকপোস্ট। এই মুহূর্তে গুলশান এলাকায় আছেন রিপোর্টার শফিকুজ্জামান রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। রুবেল, আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন সড়কে? এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আসলে হাতিরঝিল এবং গুলশানে ঢোকার যেই পয়েন্টটি রয়েছে পুলিশ প্লাজার সামনে। এই যে 31st নাইট উপলক্ষে রাজধানী জুড়ে প্রতি বছরেই যেই উদ্যোগ নেয় এবং উদযাপনের যে অংশ থাকে, বিশেষ করে আতশবাজি থেকে শুরু করে অনেক জায়গায় যেই প্রোগ্রাম থাকে সেইটা সেখান থেকে অনেক যে অপ্রীতিকর ঘটনা ঘটে সেটা উপলক্ষে কিন্তু প্রতি বছরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেক বেশি কড়াকড়ি অবস্থানে থাকেন। এবারও কিন্তু আমরা দেখেছি যে সারাদিনেই এই বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্বের সাথেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখছেন এবং ডিএমপির পক্ষ থেকে কিন্তু 11টি নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা দেখেছি যে পরিবেশ মন্ত্রণালয় থেকেও কিন্তু বলা হয়েছে যে কোনো ধরনের আতশবাজি কিংবা ফানুস উড়াতে দেওয়া হবে না, কেননা এর আগেও আমরা দেখেছি যে এই রাত্রেই মূলত বিভিন্ন জায়গায় যত্রতত্র ফানুস উড়ানোর ফলে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং আতশবাজি ফোটানোর ফলে যে শব্দ দূষণ হয় সেখানেও কিন্তু অত্যন্ত দুর্ঘটনার সম্মুখীন অনেকে হয়। এই মুহূর্তে আপনারা দেখছেন যে আসলে এই হাতিরঝিলে 6টার পর থেকে মূলত আমরা দেখেছি যে নির্দেশনা ছিল হাতিরঝিলে যারা বহিরাগত রয়েছেন বা যারা ঘোরাফেরা করছেন তাদেরকে বাসাবাড়িতে চলে যেতে বলা হয়েছে। আমরা দেখছি যে গাড়ির চাপ এই মুহূর্তে রাস্তায় কিছুটা কমতে শুরু করেছে, কেননা মানুষ যারা দৈনন্দিন কাজে বের হয়েছিলেন তারা কিন্তু সে নির্দেশনা মোতাবেক চলে যাচ্ছেন। আবার আমরা বিভিন্ন রাজধানীর বিভিন্ন পয়েন্টও দেখেছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু তৎপর হয়ে উঠেছেন এবং আমরা যতদূর জানি যে রাত 8টার পরে থেকে কিন্তু গুলশানে প্রবেশ করা মোটামুটি এইখানে যে চেকপোস্টটি রয়েছে এই চেকপোস্টটিতে শুধুমাত্র গুলশানে যারা বাসিন্দা অত্যন্ত জরুরি যে কাজগুলো রয়েছে তাছাড়া কিন্তু প্রবেশ করতে দিবেন না বলে কি আমাদেরকে কিছুক্ষণ আগে বলছিলেন। তো সব মিলিয়ে রাজধানী কিন্তু ইতিমধ্যেই নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাই সব মিলিয়েই ছিল এই মুহূর্তে রাজধানী থেকে। 31st নাইট ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার খবর জানাতে গুলশান এলাকা থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। 365 দিনের আনন্দ বেদনা গল্প গাঁথা নিয়ে বিদায় নিল ঘটনাবহুল 2024 সালের শেষ সূর্য। সেই বিদায় ক্ষণকে স্মরণীয় করে রাখতে পর্যটকের ঢল নামে কক্সবাজারের সাগর তীরে। সূর্য ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গেই প্রাপ্তি আর অপ্রাপ্তির হিসেব নিয়ে বিদায় নেয় আরও একটি বছর। মঙ্গলবার বিকেল 5টা কক্সবাজার সাগর তীরে 2024-এ শেষ আলো ছড়াচ্ছে আগুন রাঙা সূর্য। গোধূলি রং মেখে আস্তে আস্তে করে বিলীন হচ্ছে শীতের শান্ত সাগরে। সবার নজর সূর্যের দিকে। কেউ বালিয়াড়ির বুকে এঁকে দিচ্ছে বিদায় 2024, স্বাগত 2025। আবার কেউ মুঠোফোনে বন্দি করছেন মুহূর্ত।
লাল সূর্য নিজেকে সঁপে দেয় সাগরে। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে এমন মোহনীয় ক্ষণের সাক্ষী হয়েছেন হাজারো ভ্রমণ পিপাসু। পুরনো স্মৃতি, গ্লানি, দুঃখ কষ্ট সব সাগরে জলাঞ্জলি দিয়ে আমরা নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য এখানে এসেছি। বছরের শেষ দিনটি প্রিয়জনকে সাথে নিয়ে বেড়াতে এসে অনেক আনন্দ লাগছে, বাচ্চাদেরকেও সাথে এনেছি। আমাদের ফ্রেন্ড সার্কেল মোটামুটি যারা আছে সবাই সফল হোক, একদিন সবার সাথে আবার কোনো একদিন দেখা হবে ইনশাল্লাহ। 2024 সালে শেষ সূর্যাস্ত দেখতে সব বয়সী মানুষের পদচারণায় মুখর সাগর তীর। তবে সূর্য ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রাপ্তি আর অপ্রাপ্তির হিসেব করছেন অনেকেই। 2025 সালটা যাতে আমাদের সুন্দরভাবে কাটে, এজন্য আমরা আনন্দের সাথে এই সমুদ্র সৈকতের মাঝে আমরা উদযাপন করতে আসছি। 2024 সাল ভালোভাবে শেষ করতে আসছি, আর 2025 সাল ভালোভাবে শুরু করার জন্য এই সমুদ্র সৈকতে উপভোগ করতে আসছি। 2024 সাল আমাদের অনেক কিছু নিয়ে গেছে, আবার অনেক কিছু পেয়েছি, আমরা নতুন একটা বাংলাদেশ পেয়েছি, আর এই 24 সাল আমাদেরকে আসলে মুক্ত করছে। এদিকে পুরনো বছরকে বিদায় আর নতুন বছর বরণকে কেন্দ্র করে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা বলয়। আসন্ন যে 31st নাইট যে উদযাপন হবে, এটার বিষয়ে আমাদের যে টহল পরিকল্পনা এবং হচ্ছে সার্বিক যে নিরাপত্তা ব্যবস্থা, এটা আমাদের জন্য একটা নির্দেশনা রয়েছে। সেই নির্দেশনা মোতাবেক আমরা এই দুপুর থেকেই আমাদের যে রোবাস্ট পেট্রোল এটা আমরা চালু করেছি এবং হচ্ছে শহরের বিভিন্ন পয়েন্টে আমরা তল্লাশি পরিচালনা করছি। 31st নাইটকে কেন্দ্র করে কক্সবাজার সৈকতে ভিড় করে দেশি বিদেশি পর্যটক। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। পদ্মা সেতুর পরামর্শক নিয়োগে দুর্নীতির অভিযোগ ফের তদন্ত করছে দুদক। সাবেক সচিব মোশারেফ হোসেন ভূঁইয়া সহ 7 জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। এছাড়া সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন, সাবেক প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করবে সংস্থাটি। ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক দিলীপ কুমার আগরওয়ালের অনিয়মের অনুসন্ধানও শুরুর কথা জানিয়েছেন সংস্থার মহাপরিচালক আক্তার হোসেন। 10 বছর আগে নিষ্পত্তি হওয়া পদ্মা সেতু দুর্নীতি মামলার পুনঃতদন্তের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। এ মামলায় সাবেক সচিব মোশারেফ হোসেন ভূঁইয়া সহ মোট 7 জনের বিরুদ্ধে আবারও অনুসন্ধান করবে দুদক। পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের কার্যাদেশ পাইয়ে দেয়া ও ঘুষ লেনদেনের অভিযোগে 2012 সালের 17 ডিসেম্বর রাজধানীর বনানী থানায় মামলা করে দুদক। 2 বছর পর তথ্য প্রমাণ না পাওয়ায় মামলাটির চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়েছিল। এবার নতুন তদন্তে অনিয়মের তথ্য প্রমাণ পাওয়ায় মামলার পুনঃতদন্তের সিদ্ধান্ত নিয়েছে দুদক। মঙ্গলবার সেগুনবাগিচায় সংস্থার প্রধান কার্যালয়ে একথা জানান কমিশনের মহাপরিচালক আক্তার হোসেন। পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের নির্মাণ তদারকি পরামর্শক নিয়োগ সংক্রান্ত দরপত্রের অন্যতম দরদাতা এসএনসি লাভালিন ইন্টারন্যাশনালকে কার্যাদেশ পাইয়ে দেওয়ার ব্যবস্থা করার অভিপ্রায়ে অপরাধমূলক ষড়যন্ত্র করায় বনানী থানায় মামলা নম্বর 19 তারিখ 17/12/2012 খ্রিস্টাব্দ রুজু করা হয়। নতুন তথ্যাদি প্রাপ্তির পরিপ্রেক্ষিতে আলোচ্য মামলাটি বিস্তারিত পর্যালোচনা করা হয়েছে এবং পর্যালোচনা শেষে উক্ত মামলা অধিকতর তদন্তের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সিন্ডিকেটের মাধ্যমে সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। এছাড়া 6000 কোটি টাকার সম্পদ ফেলে আত্মগোপনে যাওয়া রাজশাহী সিটির সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন সহ 8 জনের বিরুদ্ধে অনুসন্ধান করবে সংস্থাটি। জনাব নসরুল হামিদ বিপু, সাবেক প্রতিমন্ত্রী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং অন্যান্যের বিরুদ্ধে সিন্ডিকেটের মাধ্যমে বিদ্যুৎ খাতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। জনাব AHM খায়রুজ্জামান লিটন 6000 কোটি টাকার সম্পদ ফেলে আত্মগোপনে যাওয়ার অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিমানবন্দরের উন্নয়ন প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী, সাবেক সচিব মহিবুল হক, মফিদুর রহমান সহ 8 জনের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। এদিকে ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক দিলীপ কুমার আগরওয়ালের বিরুদ্ধেও দুদকের অনুসন্ধান শুরু হবে বলে জানান এই মহাপরিচালক। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। কক্সবাজারের টেকনাফে এবার 2 সিএনজি অটোরিকশা চালক সহ 8 জনকে অপহরণ করা হয়েছে। এদিকে অভিযান চালিয়ে অপহৃত 18 শ্রমিককে উদ্ধার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। সকালে জাহাজপুরা এলাকা থেকে তাদের অপহরণ করে দুর্বৃত্তরা। তাদের ফিরে পেতে দুশ্চিন্তায় পরিবারগুলো।
উদ্ধারে প্রশাসনের সহায়তা চেয়েছেন তারা। রোহিঙ্গা কমিউনিটির নেতারা বলেন, অপহরণকারীদের মধ্যে স্থানীয় ও রোহিঙ্গারা জড়িত। এদিকে অভিযান চালিয়ে জাদিমুরা পাহাড়ি এলাকা থেকে অপহৃত 18 শ্রমিককে উদ্ধার করা হয়। আওয়ামী লীগ আমলে সব হত্যার বিচার হতেই হবে। ইসলামী ছাত্র শিবিরের সদস্য সম্মেলনে একথা বলেছেন জামায়াতে ইসলামীর আমির। আর দেশ গঠনে ছাত্র সমাজকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন ছাত্র শিবিরের সভাপতি। সম্মেলনে সংগঠনটির নতুন সভাপতি হিসেবে মোহাম্মদ জাহিদুল ইসলামের নাম ঘোষণা করা হয়। বছরের শেষ দিনে কেন্দ্রীয় সম্মেলন ঘিরে সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল এই জমায়েত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের। সম্মেলনের প্রথম অধিবেশনে বক্তব্য রাখেন সংগঠনটির সভাপতি মঞ্জুরুল ইসলাম। বলেন, কিছু কুচক্রী মহল এখনও চাঁদাবাজিতে লিপ্ত। দেশ গঠনে ছাত্র সমাজকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। বিপ্লবকে নস্যাৎ করার জন্য যারা নানামুখী ষড়যন্ত্র করছে, প্রশাসন সহ গুরুত্বপূর্ণ সেক্টরগুলোতে ঘাপটি মেরে বসে থাকা মির্জাফরদের ভূমিকা পালন করছে, তাদেরকে শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসুন। ছাত্র শিবিরের সদস্য সম্মেলনে বক্তব্য রাখেন দেশি বিদেশি ছাত্র সংগঠনের প্রতিনিধি সহ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নেতারা। ফ্যাসিবাদের দোসরদের ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যের ডাক দেন বক্তারা। বিশ্ববিদ্যালয়ে যদি কমিউনিজমের চর্চা হতে পারে, সেকুলারিজমের চর্চা হতে পারে, তবে কেন বিশ্ববিদ্যালয়ে ইসলামী আন্দোলন বা ইসলামী রাষ্ট্র ব্যবস্থার চর্চা হতে পারবে না? সম্মেলনে যোগ দিয়ে 24 অভ্যুত্থানে ছাত্র শিবিরের ভূমিকার প্রশংসা করেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। কেউ কোনোদিন সত্যকে চাপিয়ে রাখতে পারে না। সত্য প্রকাশিত হওয়ার সময় শুধু অপেক্ষা। প্রধান অতিথির বক্তব্যে জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা লগি বৈঠা নিয়ে নেতাকর্মীদের উপর হামলার নির্দেশ দিয়েছিল। আওয়ামী লীগ আমলের সব হত্যার বিচার হবেই। 2006 সালের 28 অক্টোবর এই জাতি কখনো ভুলবে না। সেই দিনটি ফ্যাসিস্ট দলের নেত্রী তার সহকর্মীদেরকে ঢাকায় লগি বৈঠা নিয়ে হাজির হওয়ার জন্য আহ্বান জানিয়েছিলেন। প্রকাশ্য দিবালুকে রাজপথে সেদিন পল্টন মোড়ে মানুষগুলাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছিল। নতুন বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা। যুবক এবং ছাত্ররা সবসময় তাকে অন্যায়, দুঃশাসন এবং নির্যাতনের বিরুদ্ধে। আল কাসির, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। এই মুহূর্তে দরকার, এই মুহূর্তে দরকার। মার্চ ফর ইউনিটিতে বিপ্লবী ছাত্র জনতার মিলন মেলা। 15 জানুয়ারির মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের দাবি। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার ঘোষণা। নাশকতা নয়, দুর্ঘটনা থেকেই সচিবালয়ে আগুন। সূত্রপাত বৈদ্যুতিক তারের লুজ কানেকশন থেকে। প্রধান উপদেষ্টার কাছে প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা কমিটির। এই ছিল সন্ধ্যার সময়ের সঙ্গেই থাকুন সময়ের।